নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের আমাদের এই ক্লাসটির আলোচ্য বিষয় হলো বৌদ্ধ ধর্ম। আজকের এই ক্লাসটিতে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপকামিং তোমাদের যে সমস্ত রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের পরীক্ষা রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য ইতিহাসের এই টপিকটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। ক্লাসের মধ্যে অনেক এক্সট্রা ইনফরমেশন আলোচনা করা হবে, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা জানবো বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের সম্পর্কে। তো আমরা জানি ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিগণিত গৌতম বুদ্ধ। এছাড়াও গৌতম বুদ্ধকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের শ্রেষ্ঠ মানব হিসেবে আখ্যা দিয়েছিলেন। তো সেই গৌতম বুদ্ধ সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব। বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন লেখা থেকে আমরা গৌতম বুদ্ধের বিভিন্ন কাহিনী জানতে পারি। তার মধ্যে অন্যতম একটা ছিল, মনে রাখবে, অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত যে গ্রন্থটা আমরা জানি, সেখান থেকেও গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তো গৌতম বুদ্ধ সম্পর্কে সেই সমস্ত তথ্যই আমরা আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। তো প্রথমেই দেখো গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন। জন্ম সালটা ইম্পর্টেন্ট। মনে রাখবে গৌতম বুদ্ধের জন্মস্থান নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে বিভিন্ন মত পার্থক্য রয়েছেন। তো অনেক বই রয়েছে 563, অনেক বই রয়েছে 566 খ্রিস্টপূর্বাব্দ। তো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন বর্ণনা দিয়েছেন গৌতম বুদ্ধের জন্মসাল সম্পর্কে। তো এখানে যেটা সঠিক তথ্য বা অধিকাংশ ঐতিহাসিক মনে করে থাকেন 566 খ্রিস্টপূর্বাব্দকেই গৌতম বুদ্ধের জন্মসাল হিসেবে। তো এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে চলে আসছে জন্মস্থান। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? দেখো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের কপিলাবস্তু বলে একটা শহর ছিল। সে নেপালের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। নেপালের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এক শাক্য বংশে, এবং মনে রাখবে জাতিতে ছিলেন ক্ষত্রিয়। যখন জন্মগ্রহণ করেন সেই সময় ওনার বাল্য নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। তখন কিন্তু তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত ছিলেন না, সেই সময় তার নাম রাখা হয় সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। মায়াদেবী ছিলেন একজন কৌশল রাজকন্যা, মনে রাখবে। তাহলে পিতা শুদ্ধোধন এবং মাতা মায়াদেবী, ওনাদের সন্তান ছিলেন সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ, যিনি নেপালের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন। আমরা এইভাবে ধাপে ধাপে জীবন কাহিনী নিয়ে এগোবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয়। এবার কি ঘটনা ঘটে দেখো, গৌতম বুদ্ধের জন্মের ঠিক 7 দিন পরেই তার মাতা মহামায়া মারা যান, এবং তার মাতা মারা যাওয়ার পর তার বিমাতা বা মাসি মহাপ্রজাপতি গৌতমীর কাছে গৌতম বুদ্ধ পালিত হন। এই জন্যই ওনার নাম হয়েছিল গৌতম বুদ্ধ। গৌতমী দ্বারা পালিত বলেই নাম দেওয়া হয়েছিল গৌতম বুদ্ধ। এটা মনে রাখবে ভালো করে। এরপরে 16 বছর বয়স যখন হয়ে যায় গৌতম বুদ্ধের, সেই 16 বছর বয়সে ওনাকে বিয়ে দেওয়া হয়, এবং ওনার স্ত্রীর নামটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মনে রাখবে। ওনার স্ত্রী ছিলেন গোপা বা যশোধরা। কোনো কোনো বই রয়েছে গোপা, কোনো কোনো বই রয়েছে যশোধরা। তো ওনার স্ত্রীর নাম ছিল গোপা বা যশোধরা। এরপর 29 বছর বয়সে ওনার এক পুত্র সন্তান হয়। সেই পুত্র সন্তানের নাম ছিল রাহুল। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? রাহুল, মনে রাখবে। এবং গৌতম বুদ্ধের একটা খুবই প্রিয় ঘোড়া ছিল। সেই প্রিয় ঘোড়াটির নাম ছিল কণ্ঠক বা কণ্টক। এটা দুটো বইয়ে দু ধরনের নাম দেওয়া রয়েছে, তো যে কোনো একটা অপশনে থাকবে, হয় কণ্ঠক বা কণ্টক। এটা ছিল গৌতম বুদ্ধের প্রিয় ঘোড়া। আরেকটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন। তো গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম ছিল আলার কালাম, এটা মনে রাখবে। এছাড়াও গৌতম বুদ্ধের কিছু উপাধি ছিল যেগুলো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, যেমন শাক্যমুনি, তথাগত, এশিয়ার আলো, এগুলো সবই ছিল গৌতম বুদ্ধের উপাধি। এরপরে তো তিনি বিবাহ করলেন, সন্তান পুত্র সন্তানেরও জন্ম দিলেন, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে গৌতম বুদ্ধ আবদ্ধ থাকতে পারলেন না। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন এই সমস্ত কিছু ত্যাগ করে গৃহত্যাগী হবেন। তো গৌতম বুদ্ধের এই গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। এরপর গৃহত্যাগ করার পর তিনি তার ধর্মপ্রচার শুরু করলেন। তো গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেছিলেন বারাণসীর কাছে সারনাথের মৃগোদ্যানে। ঠিক আছে, এটা মনে রাখবে। কোথায় গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন? বারাণসীর কাছে সারনাথের মৃগোদ্যানে। তার প্রথম 5 জন শিষ্য ছিলেন কৌডিন্য, অশ্বজিৎ, মহানাম, বপ্প এবং ভদ্রিয়। তো এই 5 জন শিষ্যর কাছে তিনি প্রথম তার ধর্মপ্রচার করেছিলেন বারাণসীর কাছে সারনাথের একটি মৃগোদ্যানে। এবং এই যে গৌতম বুদ্ধের যে ধর্মপ্রচার, এই ধর্মপ্রচারের ঘটনাকে বলা হতো ধর্মচক্র প্রবর্তন। এটা পরীক্ষায় বারবার এসেছে। গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। এছাড়াও মনে রাখবে
মগধরাজ বিম্বিসার, কৌশলরাজ প্রসেনজিৎ এনারা প্রত্যেকেই কিন্তু বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এবং এরপর গৌতম বুদ্ধ নির্বাণ লাভ বা মোক্ষ লাভ করেছিলেন বুদ্ধগয়া বা বোধগয়াতে অশ্বত্থ গাছের নিচে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং শেষ দীক্ষাদান করেছিলেন তিনি বৈশালীতে সুভদ্রাকে, ঠিক আছে, সুভদ্রাকে তিনি শেষ দীক্ষাদান করেন। এবং এরপরে গৌতম বুদ্ধ মারা যান 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে, ঠিক আছে। এই দিনটাও ছিল বৈশাখী পূর্ণিমার দিন। তো সেই বৈশাখী পূর্ণিমার দিনেই 80 বছর বয়সে 486 খ্রিস্টপূর্বাব্দে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে তিনি মারা গিয়েছিলেন, ঠিক আছে। কুশীনগর যেটা ছিল তখন মল্ল রাজ্যের রাজধানী, বর্তমানে যেটা উত্তরপ্রদেশের গোরখপুর জেলা, তখন সেটা কিন্তু মল্ল রাজ্যের রাজধানী ছিল কুশীনগর। তো সে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে 80 বছর বয়সে তিনি মারা যান। এবং গৌতম বুদ্ধের এই মৃত্যুর ঘটনা বা দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। এখান পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানবো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো সম্পর্কে। বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটকের 3টে আবার ভাগ ছিল, একটা হচ্ছে সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এছাড়াও বৌদ্ধদের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ ছিল জাতক। জাতকে কি ছিল? এই ধর্মগ্রন্থটিতে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী এখানে বিস্তৃত ছিল। এবং এই দুটো ধর্মগ্রন্থই কিন্তু পালি ভাষায় রচিত ছিল, মানে তোমরা বলতে পারো যে বুদ্ধদেব পালি ভাষায় ধর্মপ্রচার করেছিলেন। এরপরে আমরা চলে আসবো গৌতম বুদ্ধের ধর্মমত সম্পর্কে। গৌতম বুদ্ধের যে ধর্মমত ছিল, তিনি কি কি কথা পালন করার কথা বলেছিলেন, জীবনে কি কি পালন করে জীবনে মোক্ষ বা নির্বাণ লাভ করা যায় সেই সম্পর্কে তিনি কিছু পথ দেখিয়েছিলেন। তো সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই গৌতম বুদ্ধ আর্য সত্যের কথা বলেছিলেন। 4টি আর্য সত্য ছিল। প্রথম যেটা বলেছিলেন সেটা হচ্ছে জগৎ দুঃখময়। এবং দ্বিতীয় বলেছিলেন কামনা, বাসনা, তৃষ্ণা, আসক্তি হলো দুঃখের কারণ। এবং তারপর গৌতম বুদ্ধ বলেছিলেন দুঃখের কারণগুলি ধ্বংস করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এবং তিনি মনে করতেন এই কারণগুলি ধ্বংসের উপায়ও কিন্তু রয়েছে। এই 4টে যে রয়েছে এই 4টিকে আর্য সত্য বলা হয়, ঠিক আছে। দেখো, এগুলো হয়তো কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে অতটা ইম্পর্টেন্ট নয় যে আর্য সত্য কি কি, এই ধরনের প্রশ্ন তো আসবে না আমাদের এমসিকিউস কোশ্চেন। কিন্তু আমরা কোনো টপিক যখন পড়বো সেই টপিক থেকে আমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা করেছি যেখান থেকে এমসিকিউস হয় কম্পিটিটিভ এক্সামে। এবং এই জিনিসগুলোও কিন্তু আমাদের জীবনে জেনে রাখা দরকার। এগুলো ইন ফিউচার আমাদের জীবনে কিন্তু অনেক কাজে আসবে। এরপরে আমরা দেখব অষ্টাঙ্গিক মার্গ। 8টা মার্গের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। এবং গৌতম বুদ্ধ মনে করতেন যে আসক্তি বিনাশের জন্য 8টি পথ রয়েছে। এই 8টি পথ যদি কেউ পালন করতে পারে বা এই 8টি পথের মধ্য দিয়ে যদি কেউ কোনো ব্যক্তি যায় তাহলে জীবনের আসক্তি তিনি বিনাশ করতে পারবেন। তো সেটাই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গগুলো কি কি দেখো, সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি এবং সৎ সমাধি। এই যে 8টি রয়েছে এগুলোকে বলা হতো অষ্টাঙ্গিক মার্গ। এরপরে আমরা দেখব যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের বিভিন্ন প্রতীক চিহ্ন। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে এবং এটা সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো গৌতম বুদ্ধের জন্মের প্রতীক ছিল পদ্ম ও ষাঁড়, ঠিক আছে, লোটাস অ্যান্ড বুল। গৃহত্যাগ বা মহাভিনিষ্ক্রমণ যেটাকে বলা হচ্ছে, গৃহত্যাগের ঘটনাকে, তো গৌতম বুদ্ধের এই গৃহত্যাগের প্রতীক ছিল ঘোড়া। মনে রাখবে গৌতম বুদ্ধের ধর্মপ্রচার বা ধর্মপ্রচারের ঘটনাকে আমরা বলে থাকি ধর্মচক্র প্রবর্তন, সেটার প্রতীক ছিল চাকা বা হুইল। এছাড়াও মৃত্যু বা মহাপরিনির্বাণের প্রতীক ছিল স্তূপ এবং নির্বাণ বা মোক্ষ লাভের প্রতীক ছিল বোধিবৃক্ষ। এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। স্পেশালি সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে তোমরা দেখতে পাবে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা এসেছে আমাদের স্টেট লেভেলের এক্সামে না আসলেও। ফলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা খুব ভালো করে কিন্তু প্রত্যেকেই রেডি করবে। এবং এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে, তো অবশ্যই পিডিএফ কালেক্ট করবে। কিন্তু পিডিএফ নেওয়ার আগে আমি বলবো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটা অ্যাটেন্ড করবে, কারণ ক্লাসটা খুব বুঝিয়ে করানো হয় এবং অনেক এক্সট্রা ইনফরমেশন ক্লাসের মধ্যে বলা হয় যেগুলো কিন্তু পিডিএফে তোমরা পাবে না। এরপরে রয়েছে যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেটা হচ্ছে বৌদ্ধ সম্মেলন। এখান থেকে তো প্রত্যেক পরীক্ষাতেই বহুবার প্রশ্ন এসেছে। তো 4টা বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তো সেই বৌদ্ধ সম্মেলনগুলোর সময়কাল, স্থান, সভাপতি কে ছিলেন, সেই সময় শাসক কে ছিলেন, সমস্ত আমরা দেখব। তো প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল সেটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, যেটা হয়েছিল রাজগীর বা রাজগৃহতে। এবং প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন মহাকশ্যপ এবং সেই সময় শাসক ছিলেন অজাতশত্রু। ইম্পর্টেন্ট এরকম প্রশ্ন আসে পরীক্ষায় যে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন।
এরপরে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে, যেটা হয়েছিল বৈশালীতে। এবং মনে রাখবে এখানে সভাপতি ছিলেন সাবাকামি এবং শাসক ছিলেন কালাশোক। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে, যেটা হয়েছিল পাটলিপুত্রতে। আচ্ছা, এর সভাপতি ছিলেন ত্রিশা, ঠিক আছে, ইনি কিন্তু উপগুপ্ত নামেও পরিচিত ছিলেন, মনে রাখবে। এবং এর শাসক ছিলেন এই সময় অশোক। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময়কালে হয়েছিল? অশোকের সময়কালে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছিল সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দ, কিন্তু এটা কাশ্মীরে হয়েছিল। এটা মতান্তরে অনেক জায়গায় জলন্ধর রয়েছে, অনেক জায়গায় রয়েছে কাশ্মীর। তো অপশন দেখে তোমরা উত্তর করবে। মেনলি কিন্তু এটা কাশ্মীর থাকে অপশনে, তো এটা দেখে করবে। অনেক জায়গায় জলন্ধরও রয়েছে। আচ্ছা, এখানে সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। এছাড়াও সহসভাপতিটা মনে রাখবে, সহসভাপতি ছিলেন অশ্বঘোষ। এবং এই সময় শাসক ছিলেন কনিষ্ক, মানে কনিষ্কের শাসনকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল 78 খ্রিস্টাব্দে। এই জায়গাটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পিডিএফটা প্রত্যেকেই নিয়ে রাখবে। এবং যারা খাতায় তোমরা নোটস বানাচ্ছ, অবশ্যই ভিডিওটা পজ করে এই জায়গাটা খাতায় সুন্দর করে এইভাবে ছক করে তোমরা এটা লিখে নিতে পারো। এটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। এবং আমি প্রত্যেকেই রেকমেন্ড করব যে নিজে সুন্দর করে হাতে লিখে নোটস বানাও। পিডিএফগুলো তো পেয়ে যাবে প্রত্যেকেই, কিন্তু পিডিএফের থেকে নিজে যদি হাতে নোটস তৈরি করো সেক্ষেত্রে কিন্তু পড়তে অনেকটাই সুবিধে হয় এবং মনে রাখতেও সুবিধে হয় পরীক্ষার সময়। এবার আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু এমসিকিউজ রয়েছে, এখান থেকে কেমন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তো কিছুগুলো এমসিকিউজ আমরা আলোচনা করব। শেষে একটা দুটো প্রশ্ন আমি দেবো তোমাদের জন্য, তোমরা সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, ঠিক আছে। মহাপরিনির্বাণ বলা হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর ঘটনাকে, এবং ধর্মচক্র প্রবর্তন বলা হচ্ছে গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের যে ঘটনা সেটাকে। এরপরে রয়েছে গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেছিলেন? এটা বারবার পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু এসেছে। তো গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন সারনাথে, ঠিক আছে। বারাণসীর কাছে সারনাথের এক মৃগোদ্যানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন তার 5 জন শিষ্যকে নিয়ে। আচ্ছা, ওই যে 5 জন শিষ্য আমরা আলোচনা করলাম, ওই 5 জন শিষ্য পঞ্চভিক্ষু নামে পরিচিত ছিল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা মোক্ষ লাভ করেন? তো গৌতম বুদ্ধ নির্বাণ বা মোক্ষ লাভ করেছিলেন বুদ্ধগয়া, ঠিক আছে। এটা বুদ্ধগয়া থাকতে পারে অপশনে, বা অপশনে থাকতে পারে বোধগয়া, ঠিক আছে। দুটোই কিন্তু সঠিক। বোধগয়া বা বুদ্ধগয়াতে তিনি প্রথম নির্বাণ বা মোক্ষ লাভ করেছিলেন। কোথায়? অশ্বত্থ গাছের নিচে। এবং এই নির্বাণ লাভের প্রতীক ছিল বোধিবৃক্ষ। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, গৌতম বুদ্ধ কবে মারা যান? তো গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন 486 খ্রিস্টপূর্বাব্দে। আমি একটু আগে আলোচনা করলাম 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশিনগরে তিনি মারা গিয়েছিলেন বা গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে, ঠিক আছে। রাজগৃহ বা রাজগীর, এখানে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি ছিলেন মহাকশ্যপ এবং শাসক সেই সময় ছিলেন অজাতশত্রু। কবে? 483 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? তো চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এমসিকিউজ এই জন্যই করানো, এখান থেকে তোমরা প্রশ্নের ধারণা পাবে। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করানোর পর কিন্তু আমি এমসিকিউজ করিয়ে দেবো, এতে করে তোমরা পুরো ধারণা পেয়ে যাবে কেমন ধরনের এমসিকিউজ হতে পারে। এবং সেই ক্লাসটার উপর পরের দিন কিন্তু আমি টেলিগ্রামে তোমাদের কুইজ দেবো, সেখানে তোমরা কুইজ করে প্রত্যেকে স্কোর জানাবে, প্রত্যেকে কত স্কোর করতে পারছো, ঠিক আছে। আজকে যে ক্লাসটা করানো হবে, আজকের ক্লাসের কুইজ তোমরা পরের দিন পেয়ে যাবে, স্পেশালি এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোতে, ঠিক আছে। জিকের যে টপিক ক্লাস আছে সেগুলোর কুইজ না দিলেও এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোর কিন্তু কুইজ আমি পরের দিন অবশ্যই দেবো। সেখানে অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে কত তোমরা স্কোর করছো। এরপরে দেখো, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাও। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ এখানে কোনটি, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এই প্রশ্নটা তোমাদের জন্য দেওয়া রইল। এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমাদের এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এবং প্রত্যেকে অবশ্যই আমাদের এই ক্লাসটির পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নেবে। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই তারা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে।